পরমাণু এবং অণু চ্যাপ্টারের 2 নম্বর পার্টে আমরা আজকে দুটো টপিক কভার করব। এক নম্বর হচ্ছে অণু, আর 2 নম্বর টপিক হচ্ছে কেমিক্যাল ফর্মুলা, অর্থাৎ রাসায়নিক সংকেত কিভাবে লেখা হয় সেটা কভার করব। প্রথমে দেখো, রাসায়নিক বন্ধনে আকর্ষণী বল দ্বারা আবদ্ধ 2 বা ততোধিক পরমাণুর সমষ্টিকে কি বলা হয়? অণু বলা হয়। তাহলে 2 বা ততোধিক পরমাণু লাগবে। পরমাণুগুলো একই মৌলের হতে পারে, আবার পরমাণুগুলো আলাদা আলাদা মৌলেরও হতে পারে। দেখো, অণুর অ্যাকচুয়াল সংজ্ঞাটা কেমন ছিল। অণু হচ্ছে এমন একটি মৌল বা যৌগের ক্ষুদ্রতম কণা। কি কণা? ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন স্থিতি আছে। দেখো, স্বাধীন স্থিতি না থাকলে সেটাকে কি বলবো? আমরা পরমাণু বলবো। পরমাণুর স্বাধীন স্থিতি নেই, ঠিক আছে? তো ক্ষুদ্রতম অংশ যদি হয় আর যদি স্বাধীন স্থিতি না থাকে, তাহলে তাকে আমরা অণু বলবো না, পরমাণু বলবো। কিন্তু অণু দেখো স্বাধীন স্থিতি রয়েছে, আর যেটি ওই দ্রব্যের সমস্ত গুণ ধর্ম প্রদর্শন করে। একটা অণু ওই পদার্থের যত দোষ গুণ ধর্ম যা আছে সব কিছু কিন্তু পালন করবে। একই মৌলের বা ভিন্ন মৌলের পরমাণুগুলো যোজিত হয়ে অণু সৃষ্টি করে। কি বলছে ভালো করে দেখো এই জায়গাটা, এই যে একই মৌল দিয়ে যদি তুমি অণু তৈরি করো, তখন তাকে বলা হবে মৌলিক অণু। কি বলা হবে? মৌলিক অণু। যেমন দুটো অক্সিজেনের পরমাণু নিয়ে তৈরি হবে O2, অর্থাৎ O2 অণুটা কি অণু হবে? মৌলিক অণু। আবার দেখো, এখানে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুগুলো দিয়ে যদি তুমি অণু তৈরি করো, অর্থাৎ একটা হাইড্রোজেন নিলে একটা Cl নিলে, HCl উৎপাদন হলো। এই Clটা তাহলে কি অণু হবে? যৌগিক অণু। বোঝা গেল? এবার দেখো, মৌলের অণু অথবা মৌলিক অণু, যেটা আমি বললাম যে একই মৌলের পরমাণু দুটি অথবা তার থেকে বেশি নিয়ে যদি তুমি অণু সৃষ্টি করো, তখন তাকে বলা হবে মৌলিক অণু। দেখো, মৌলিক অণুর ক্ষেত্রে পারমাণবিকতা অথবা অ্যাটমিসিটি কথাটা আছে। আর পারমাণবিকতা বা অ্যাটমিসিটি মানে কি? আমি যে বললাম দুটো অক্সিজেনের অণু নিয়ে তৈরি হবে কি? O2। তেমনি 3টে অক্সিজেনের অণু নিয়ে কি তৈরি হবে? O3 মানে হচ্ছে ওজোন গ্যাস, আর O2 মানে হচ্ছে অক্সিজেন গ্যাস। তার মানে অক্সিজেন গ্যাসের পারমাণবিকতা কত হবে? যতগুলো পরমাণু নিয়ে, যত সংখ্যক পরমাণু দিয়ে অক্সিজেন অণুটা গঠিত, সেই সংখ্যাকে বলা হবে পারমাণবিকতা। যে সংখ্যক পরমাণু নিয়ে একটি অণু গঠন করা হয় তাকে বলা হয় অণুটির পারমাণবিকতা। পড়ো, দেখো, অক্সিজেনের একটি অণু অক্সিজেনের 2টি পরমাণু দ্বারা গঠিত। সেই জন্য অক্সিজেনকে দ্বিপরমাণুক অণু অথবা ডাই অ্যাটমিক মলিকিউল বলা হবে। অক্সিজেনের 2টি পরমাণুর বদলে যদি তুমি 3টি পরমাণু নাও, তাহলে সেই অণুগুলি গঠন করবে কি? ওজোন গ্যাস। ওজোন গ্যাস সংকেত কি? O3। বোঝা গেল? এবার দেখো, এই ছকটা ভালো করে দেখো। মৌলের পারমাণবিকতা কত হবে সেই নিয়ে এখানে বলা হয়েছে। দেখো কি কি বলা হয়েছে। আর্গন হচ্ছে এক পারমাণবিক। কেন? কারণ আর্গন শুধুমাত্র এ হিসাবেই আমাদের প্রকৃতিতে পাওয়া যায়। এর অণু গঠন করতে দুটো বা তার বেশি পরমাণু লাগবে না। একটা আর্গন পরমাণু নিলেই এর অণুটা তৈরি হয়ে যাবে। অর্থাৎ আর্গন হচ্ছে এক পারমাণবিক, হিলিয়ামও এক পারমাণবিক। মনে রাখবা যে যত নিষ্ক্রিয় গ্যাস আছে সবকটা এক পারমাণবিক হয়। অক্সিজেন হচ্ছে দ্বিপরমাণুক O2, হাইড্রোজেন হচ্ছে দ্বিপরমাণবিক, নাইট্রোজেন দ্বিপরমাণবিক, ক্লোরিন হচ্ছে দ্বিপরমাণবিক। ফসফরাস মনে রাখবা চতুর্পারমাণবিক মানে কি? এই যে ফসফরাসের সংকেত যদি তোমরা লেখো, তাহলে এই সংকেত হবে P4। এই অণুর সংকেত কি হবে? P4। তার মানে 4টে ফসফরাস পরমাণু নিয়ে একটা ফসফরাস অণু গঠিত হয়। সালফার হচ্ছে বহু পরমাণু। যখন সালফারের একটা অণু দেখবা, তোমরা দেখবা যে সালফার এরকম জালকের মতো চারিদিকে ছড়িয়ে রয়েছে সালফার। তো সেইটাকে বলা হবে বহু পরমাণবিক, কারণ এখানে অনেকগুলো পরমাণু নিয়ে একটা অণু গঠিত হবে। বোঝা গেল? এবার দেখো, যৌগের অণু অথবা যৌগিক অণু কি বলেছি আমি? দুটো ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু যুক্ত হয়ে যদি একটা যৌগ গঠন করে, একটা অণু গঠন করে, তখন তাকে বলা হবে যৌগিক অণু। যেমন HCl। এখানে দেখো, মৌলের যেমন ছক ছিল, যৌগেরও ছক আছে, কিন্তু যৌগের ছকের এখানে কিন্তু পারমাণবিকতাটা নেই। কি আছে? ভর অনুপাত রয়েছে। ভর অনুপাত মানে কি? এখনই বোঝাবো। দেখো, জলের সংকেত কি তোমরা জানো? H2O। আর H2 এর মধ্যে হাইড্রোজেনের ভর কত আছে আর অক্সিজেনের ভর কত আছে, তার অনুপাতকেই বলা হবে ভর অনুপাত। কেমন? দেখো, হাইড্রোজেনের ভর 1 আর দুটো হাইড্রোজেনের ভর হবে 2। একটা অক্সিজেনের ভর হচ্ছে 16, তাহলে অনুপাত কত হবে? 1:8। এই অনুপাতটাই কিন্তু এখানে দেখো বসিয়েছে, 1:8। বোঝা গেল? পরেরটা দেখো,
অ্যামোনিয়ার সংকেত কি বলো তোমরা দেখি কেমন পারো। অ্যামোনিয়ার সংকেত হবে NH3। আর NH3-র মধ্যে নাইট্রোজেনের ভর কত? নাইট্রোজেনের ভর হচ্ছে 14। হাইড্রোজেন, একটা হাইড্রোজেনের ভর হচ্ছে 1, তিনটা হাইড্রোজেনের ভর হচ্ছে 3, তার মানে 14:3। এটা হবে অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন আর হাইড্রোজেনের অনুপাত, ভরের অনুপাত। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড CO2। আর CO2-র মধ্যে কার্বন এবং অক্সিজেনের অনুপাত কত আছে? 3:8। কিভাবে? কার্বনের একটা হচ্ছে 12, অক্সিজেনের দুটো হচ্ছে 32। যদি 4 দিয়ে কাটো 3:8। বোঝা গেল কিভাবে কার্বন ডাইঅক্সাইডের 3:8 হলো। এবার আমরা পড়বো আয়ন কি। হোয়াট ইজ আয়ন? আয়ন হচ্ছে একটি আধানযুক্ত কণা অথবা চার্জড পার্টিকেল। মনে থাকবে কি? চার্জড পার্টিকেল। আয়ন ধনাত্মক বা ঋণাত্মক আধানগ্রস্ত হতে পারে। ধনাত্মক আধানগ্রস্ত আয়নকে কি বলবো আমরা? ক্যাটায়ন। কি বলবো? ভালো করে বলো, ক্যাটায়ন। আর ঋণাত্মক আধানগ্রস্ত আয়নকে আমরা কি বলবো? অ্যানায়ন। মনে থাকবে। উদাহরণ হিসেবে যদি তুমি সোডিয়াম ক্লোরাইড নাও, তাহলে এটা একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন দিয়ে গঠিত। যেমন Na হচ্ছে পজিটিভ আয়ন অর্থাৎ ক্যাটায়ন, আর Cl হচ্ছে নেগেটিভ আয়ন অথবা অ্যানায়ন দিয়ে গঠিত হবে। এখানে একটা জিনিস দেখো যে আধানযুক্ত পরমাণুর সমষ্টিকে বহু পারমাণবিক অথবা বহু পরমাণুক আয়ন বলা হবে অথবা পলি অ্যাটমিক আয়ন বলা হবে। কেমন? আগেরটায় যেমন দেখেছো যে একটা অণু কতগুলো পরমাণু নিয়ে গঠিত হচ্ছে, কিন্তু এখানে একটা আয়ন যার মাথায় চার্জ আছে, সেই আয়নগুলো যখন বিভিন্ন পরমাণু নিয়ে গঠিত হবে সেটাকে বলা হবে বহু পরমাণুক আয়ন, অথবা এটার আরেকটা নাম মনে রাখবা কি? মূলক। মনে থাকবে কি? এটার এক নাম হচ্ছে মূলক। আচ্ছা, এবার আসো নেক্সট আমাদের ছকটায়। এই ছকের মধ্যে দেখো আয়নীয় যৌগ আর গঠনকারী মৌলসমূহ, তাদের ভর অনুপাত। একটু আগে আমি যেমনটা শেখালাম ভর অনুপাত কিভাবে বার করবা, সেভাবে এগুলো সব বার করবা তোমরা। যেমন ক্যালসিয়াম অক্সাইড CaO, এর সংকেত কি? CaO। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম সালফাইড। ম্যাগনেসিয়াম সালফাইডের সংকেত কি? MgS। MgS এর মধ্যে Mg এবং সালফার এর অনুপাত কত হবে? ভর অনুপাত 3:4। তারপরে আছে দেখো সোডিয়াম ক্লোরাইড যেটা NaCl, তার অনুপাত কেমন হবে? 23:35.5। বোঝা গেল? এবার দেখো, এবার আমরা চলে আসবো পরের টপিকে, রাসায়নিক সংকেত লিখন অথবা কেমিক্যাল ফর্মুলা কিভাবে আমরা লিখতে পারবো। সেই লেখার জন্য আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে যোজ্যতা। তো যোজ্যতা কোন আয়নের কত হবে অথবা কোন মৌলের যোজ্যতা কত হবে সেটা আমরা এখন বুঝবো। আর যোজ্যতা কাকে বলে? কোন মৌলের যোজন ক্ষমতাকে মৌলটির যোজ্যতা অথবা ভ্যালেন্সি বলা হয়। যোজন ক্ষমতা মানে হচ্ছে এই পরমাণুটা কতগুলো ইলেকট্রন নিতে পারবে অথবা কতগুলো ইলেকট্রন দিতে পারবে, সেটা হচ্ছে যোজন ক্ষমতা বলা হবে। আর এই যোজন ক্ষমতাকেই বলা হবে মৌলের যোজ্যতা। চলে আসো পরের আমাদের ছকটাই। এই ছকের মধ্যে আমরা দেখব যে কোন মৌলের যোজ্যতা কত হয়। দেখো যোজ্যতা 1, অর্থাৎ কার কার যোজ্যতা 1? সোডিয়াম, পটাশিয়াম, সিলভার, কপার। কপারের দুই রকম যোজ্যতা পাওয়া যায়, একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে +2। কপারের এই দুটো যোজ্যতা পাওয়া যায়। আর মনে রাখবা যে যখন দুটো যোজ্যতা পাওয়া যাবে তার মধ্যে কম যোজ্যতা যা থাকবে সেটার সাথে আঁশ যুক্ত হবে। কি যুক্ত হবে? আঁশ যুক্ত হবে। আর যোজ্যতা যেটা বেশি থাকবে সেটার সঙ্গে ইক যুক্ত হবে। যেমন এই কপার যখন প্লাস থাকবে তো এই আয়নটার নাম হবে Q+। মনে থাকবে কি হবে? কি নাম হবে? Q+। আর কপারের যখন 2+ হবে তখন তার নাম হবে Q'। এবার দেখো যোজ্যতা 2 কার কার আছে। এক নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন, কপার। তো আয়রনেরও দুটো যোজ্যতা দেখা যায়, একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে +3। তো তোমরা এবার বলবা, কমেন্টে জানাবা আমাকে যে +2 থাকলে আয়রনের নাম কি হবে আর +3 থাকলে আয়রনের নাম কেমন হবে। এরপরে দেখো সেই কপার যার +2 ছিল, আগে +1 ছিল। এবার আসে 3 যোজ্যতা কার কার আছে। 3 যোজ্যতা আছে প্রথম অ্যালুমিনিয়াম, আয়রন। অ্যালুমিনিয়ামে Al+3 মনে রাখবা। আচ্ছা, তোমরা যারা পাওনি তাদের জন্য বলে দিই, Fe2+ হলে তাদের নাম হবে ফেরাস, আর Fe3+ হলে তার নাম হবে ফেরিক। তো এতক্ষণ তোমরা যেটা দেখছিলে সেটা হচ্ছে ধাতব আয়নের যোজ্যতা। আর এবার তোমরা দেখবা অধাতব আয়নের যোজ্যতা। এই নামটা তোমরা ভালো করে পড়বা যে হাইড্রোজেন থাকলে তার যোজ্যতা কত হবে? +1 হবে। আর হাইড্রাইড থাকলে -1 হবে। ঠিক আছে? ক্লোরাইডের -1, ব্রোমাইডের -1, আয়োডাইডেরও -1। তারপরে 2, অর্থাৎ -2 কার কার থাকবে? অক্সাইড অথবা সালফাইড, তাদের -2 থাকবে। নাইট্রাইডের হচ্ছে -3 থাকবে। নেক্সট হচ্ছে বহু পারমাণবিক আয়ন। বহু পারমাণবিক আয়নকে আমি কি বলেছি? মূলক বলেছি। এর মধ্যে দেখো প্রথমেই আছে অ্যামোনিয়াম। অ্যামোনিয়ামের সংকেত কি? NH4+।
এর যোজ্যতা যদি আমি বলি কত বলবা 1 অথবা +1। হাইড্রাইডের দেখো OH মাইনাস, নাইট্রেটের দেখো NO3 মাইনাস, তারপরে হাইড্রোজেন কার্বনেট এর হচ্ছে HCO3 মাইনাস। বোঝা গেল? এবার কার্বনেট দেখো CO3 2 মাইনাস, সালফাইডের SO4 2 মাইনাস, সালফেটের SO4 2 মাইনাস। এই যোজ্যতাগুলো তোমাদের যতটা সম্ভব মাথায় রাখা দরকার, কারণ এই যোজ্যতা না জানলে তোমরা কিন্তু সংকেত লিখতে পারবে না। ফসফেটের কি দেখো PO4 3 মাইনাস, তার মানে এর যোজ্যতা কত 3। এবার চলে আসো আমাদের নেক্সট নিয়মগুলোর মধ্যে। সংকেত লেখার নিয়মগুলোর মধ্যে প্রথমেই দেখো আয়নগুলোর যোজ্যতা বা আদান সংতুলিত হবে। সংতুলিত মানে কি তোমাদের এক্ষুনি আমি বোঝাবো সংতুলিত মানে কি। তারপরে দেখো যখন কোনো যৌগ একটি ধাতু এবং একটি অধাতু দিয়ে গঠিত হয় তখন ধাতুটির নাম অথবা চিহ্ন আগে লেখা হয় আর অধাতুর নাম বা চিহ্ন পরে লেখা হয়। যেমন সোডিয়াম আর ক্লোরাইড দিয়ে যদি তুমি একটা যৌগ তৈরি করো তাহলে নাম কখনো ক্লোরাইড সোডিয়াম এমন হবে না, সোডিয়াম ক্লোরাইডই হবে। কেন? কারণ সোডিয়ামটা হচ্ছে ধাতু আর ক্লোরাইডটা হচ্ছে অধাতু। বোঝা গেল? তারপরে দেখো ক্যালসিয়াম অক্সাইড CaO, এখানেও ক্যালসিয়ামটা হচ্ছে ধাতু আর অক্সাইডটা হচ্ছে অধাতু। আয়রন সালফাইড, আয়রনটা সবাই জানো ধাতু আর সালফাইডটা কি অধাতু। এবার দেখো বহু পারমাণবিক আয়ন দ্বারা গঠিত যৌগের আয়নকে বন্ধনীতে আবদ্ধ করে তারপর অনুপাত নির্দেশ করা হয়। অর্থাৎ কি, যেমন তুমি যদি OH এই মূলকটা নাও OH মাইনাস, তখন তোমার বন্ধনীর মধ্যে রাখতে হবে যদি OH মূলকের সংখ্যা একের থেকে বেশি হয়। যেমন NaOH, এখানে দেখো একটাই OH মূলক লেগেছে, সেই জন্য এখানে সংকেত লেখার সময় কোনো বন্ধনী লাগেনি। কিন্তু আমি যদি বলি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তখন তোমার সংকেত লিখতে হলে লিখতে হবে CaOH টুয়াইস। কেন লিখতে হবে? কারণ দুটো হাইড্রোক্সাইড মূলক এখানে লাগছে। এরপরে আসছে দেখো সরল যৌগের সংকেত অথবা ফর্মুলা লিখবো আমরা কি করে সেটা দেখো। প্রথমেই দেখো কিছু কিছু সংকেত তোমাদের বুঝতে হবে যে কেন সংকেতটা এরকম হলো। তো দেখো যোজ্যতা দিয়ে আমরা কিভাবে সংকেত লিখি। দ্বিতীয় উদাহরণটা দেখো, হাইড্রোজেন সালফাইড H2S। কেন H2S হলো, কেন HS এমন হলো না? এর কারণ হচ্ছে যোজ্যতা। সালফাইড এর যোজ্যতা হচ্ছে 2, হাইড্রোজেন এর যোজ্যতা হচ্ছে 1। সবসময় মনে রাখবা যে যোজ্যতা থেকে সংকেত লেখার সময় এর যোজ্যতা তার ঘরে আর তার যোজ্যতা এর ঘরে, এরকম ভাবে লিখতে হবে। এখানে সালফাইডের যোজ্যতা হচ্ছে 2, সেই জন্য হাইড্রোজেনের পাশে 2 হলো, আর হাইড্রোজেন যোজ্যতা 1, সেই জন্য সালফাইডের পরে 1 হলো। কেন এমন হলো দেখো তোমাদের একটু ভালো করে বোঝায়। ধরো একটা অক্টোপাস আছে, অক্টোপাসের 8টা হাত আছে। কটা হাত আছে? 8টা হাত আছে। একটা মানুষের কটা হাত আছে? মানুষের 2টো হাত আছে। এবার আমি যদি বলি যে অক্টোপাস এবং মানুষ এরা যদি বন্ধন গঠন করতে যায় তাহলে কতগুলো অক্টোপাস লাগবে আর কতগুলো মানুষ লাগবে, কি বলবা তুমি? দেখো অক্টোপাস 2টো হাত দিয়ে একটা মানুষের হাত ধরতে পারে, অর্থাৎ একটা মানুষকে ধরতে হলে তার 2টো হাত লাগবে। তেমনি 4টে মানুষের হাত অক্টোপাস ধরতে পারবে। অর্থাৎ অক্টোপাস এবং মানুষের যদি বন্ধন গঠন হয়, সংকেত যদি লেখো তাহলে কেমন ভাবে লিখবা? মানুষ 4টে, অক্টোপাস 1টা। তো এইভাবে কিন্তু আমরা যোজ্যতা থেকে সংকেত লিখব। অক্টোপাসের যোজ্যতা 8 যদি হতো, মানুষের যোজ্যতা যদি 2 হতো, তাহলে তাদের সংকেত হতো M4O, O ফর অক্টোপাস। হাইড্রোজেন ক্লোরাইডের সংকেতটা দেখো HCl। কেন? কারণ হাইড্রোজেনের যোজ্যতা 1, ক্লোরিনের যোজ্যতাও 1। এরপরে আসো পরের সংকেতটা কি আছে, কার্বন টেট্রা ক্লোরাইড। টেট্রা মানে মনে রাখবা কত? টেট্রা মানে হচ্ছে 4, মনে থাকবে টেট্রা মানে 4। কার্বনের যোজ্যতা 4 হয়, ক্লোরিনের যোজ্যতা 1 হয়, তো সংকেত হবে CCl4। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত MgCl, Mg যোজ্যতা +2, Cl এর যোজ্যতা -1, MgCl2। অ্যালুমিনিয়াম অক্সাইড, যার সংকেত কি হবে? Al2O3। কেন হবে? অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত জানি? +3, অক্সিজেনের যোজ্যতা হচ্ছে -2। ক্যালসিয়াম অক্সাইড এর সংকেত দেখো, ক্যালসিয়ামের +2, অক্সিজেনের -2। এখানে ভালো করে বোঝো Ca2O2 এমনভাবে সংকেত না লিখে আমরা কেমনভাবে লিখি? CaO। কারণ আমরা সংকেত লেখার সময় আপেক্ষিক সংখ্যাটা নেই, অর্থাৎ রেশিওটা নেই। এখানে 2:2 এই রেশিওতে থাকার কারণে 1:1 রেশিওতে হয়ে গেল CaO। বোঝা গেল? আমাদের পরের সংকেতটা দেখো সোডিয়াম নাইট্রেটের। সোডিয়াম এর যোজ্যতা হবে +1 আর নাইট্রেটের যোজ্যতা হবে -1। অর্থাৎ এখানে কোনো টুয়াইস বা থ্রাইস কিছু দেওয়া লাগবে না, 1 দিতে হবে NO3 পরে। আর 1 দিলেও চলে, না দিলেও চলে, সেই জন্য NaNO3 হলো। তারপর এটা দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে, যেটা আমি উদাহরণ দিয়েছিলাম, ক্যালসিয়ামের যোজ্যতা +2, হাইড্রোক্সাইডের যোজ্যতা -1, অর্থাৎ
সংকেত হবে CaOH টুয়াইস। এটাকে কি বলবা, এই মূলকের পরে যদি ব্র্যাকেটের পরে যদি 2 থাকে তাহলে তোমরা টুয়াইস বলবা, অথবা 3টে থাকলে থ্রাইস বলবা। বুঝে গেল? লক্ষ্য করো যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে CaOH2, কিন্তু CaOH2 এরকম হচ্ছে না। তো আমি এটা কারণ আগেই বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে। এর পরেরটা দেখো, সোডিয়াম কার্বনেটের সংকেত। সোডিয়াম কার্বনেটের সংকেত কেমন হবে? Na2CO3। অ্যামোনিয়াম সালফেটের সংকেত দেখো NH4, যার যোজ্যতা হবে +1, আর SO4 যার যোজ্যতা হচ্ছে -2। তাহলে NH4 টুয়াইস SO4, সংকেতটা কি হলো? NH4 টুয়াইস SO4। তো তারপরে প্রশ্নাবলীর মধ্যে দেখো সোডিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তোমরা এই চারটে তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই চারটে তোমরা আমাকে সলভ করে কমেন্টে জানাবা। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর পরের টপিক আণবিক ভর এবং মোলের ধারণা, এই টপিকের ভিডিও দেখতে হলে এখনই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল সায়েন্স শেখো।